বাংলা ভাষায় আমাদের প্রতিদিনের কথাবার্তায় কিছু প্রবাদ একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটা কথা হলো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। খুব সাধারণ আর পরিচিত একটা লাইন, তাই না? কিন্তু শুনলে রীতিমতো অবাক হতে হয় যে এই অতি পরিচিত কথা যার পেছনেই লুকিয়ে আছে ভীষণ চমকপ্রদ একটা সাংস্কৃতিক গোয়েন্দা গল্প, আর সেই সাথে একদম আক্ষরিক অর্থে এক বিশৃঙ্খল লোকজ ইতিহাস। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা প্রবাদেরই একেবারে গভীরে প্রবেশ করব, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এর পেছনে উৎসব, ধর্মীয় বিবর্তন আর মানব প্রকৃতির যে অদ্ভুত একটা সংমিশ্রণ আছে, চলুন সরাসরি সেই মূল ঘটনাগুলোর দিকেই নজর দেয়া যাক। আলোচনার শুরুতেই প্রবাদটার বর্তমান ব্যবহারের দিকে একটু তাকানো যাক। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বর্তমানে এই কথাটা ঠিক কখন বলা হয়? সোজা কথায়, যখন কোনো একটা নির্দিষ্ট কাজে প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষ অনর্থক জড়ো হয়ে যায় এবং শেষমেশ কাজটা সফল হওয়ার বদলে পুরোপুরি পণ্ড হয়ে যায়। যেমন ধরুন, কোনো একটা গ্রুপ প্রজেক্ট বা যৌথ উদ্যোগের কথা, যেখানে সবাই এসে লিডার হতে চায়, তখন কাজটার যে দশা হয়, এই প্রবাদটা ঠিক সেই পরিস্থিতিকেই একদম নিখুঁতভাবে তুলে ধরে। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? এই প্রবাদটা কোনো রূপক বা কাল্পনিক অর্থ থেকে তৈরি হয়নি। এর উৎপত্তি হয়েছিল বাস্তবের মাটিতে ঘটে যাওয়া একদম আক্ষরিক একটা ঘটনা থেকে। তো সেই আক্ষরিক ঘটনাটার শিকড় আসলে কোথায়? এটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একটা প্রাচীন উৎসবের আবহে। এই প্রবাদটার মূল উৎস হল গাজন বা চড়ক পূজা। বাংলা বছরের একদম শেষ দিনে, মানে চৈত্র সংক্রান্তিতে, এই বিশাল উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরের শুরুতে গ্রামের সাধারণ মানুষ একটা সচ্ছল আর সমৃদ্ধিশালী ভবিষ্যতের আশায় এই গাজন উৎসব পালন করে থাকে। মানে এটা শুধুমাত্র একটা সাধারণ পূজার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটা হলো গ্রাম বাংলার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আর উদযাপনের একটা বিশাল সামাজিক মিলনমেলা। এবার ইতিহাসের পাতা একটু ঘাটলে কিন্তু দারুণ একটা পট পরিবর্তনের কথা জানা যায়, যেটাকে রীতিমতো একটা প্লট টুইস্ট বলা চলে। গাজন বলতেই তো প্রথমে আমাদের শিবের কথাই মাথায় আসে, তাই না? কিন্তু ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। শিবের গাজন বা চড়ক পূজাকে ঠিক প্রাচীন পৌরাণিক হিন্দু আচার বলা যায় না। এর প্রচলন হয়েছিল বেশ পরে। আর সবচেয়ে অবাক করা তথ্য হল, এর শুরুটা হয়েছিল সম্ভবত বৌদ্ধ ধর্মের প্রভাবে। ভাবা যায়, বৌদ্ধ ধর্মের ধর্মরাজ যখন হিন্দু ধর্মে প্রবেশ করলেন, তখন তিনি রূপান্তরিত হলেন ধর্মঠাকুরে। গাজন বা চড়ক ছিল মূলত এই ধর্মঠাকুরেরই পুজো। পরবর্তীতে সময়ের সাথে সাথে এটাই বিবর্তিত হয়ে শিবের গাজনে রূপ নেয়। কিভাবে একটা উৎসব সময়ের স্রোতে দুটো ভিন্ন ধর্মের মেলবন্ধনে নতুন রূপ পেতে পারে, এটা তারই এক দারুণ প্রমাণ। উৎসবের এই ঐতিহাসিক বিবর্তনের পর এবার যদি শব্দটার গঠনের দিকে একটু তাকাই, তাহলে বেশ চমৎকার একটা ভাষাতাত্ত্বিক হিসাব পাওয়া যায়। গাজন শব্দটা আসলে তৈরি হলো কিভাবে? হিসাবটা একদম সোজা। গ্রামের বা গায়ের মানুষের কথা থেকে এসেছে গা শব্দাংশটি, আর জনসাধারণ থেকে এসেছে জন। এই গা আর জন দুটো মিলেই তৈরি হয়েছে গাজন। খুব সহজ আর যৌক্তিক এই গঠন থেকেই পরিষ্কার বোঝা যায় যে গাজন কোনো একক মানুষের বা নির্দিষ্ট কোনো শ্রেণীর উৎসব নয়। এটা আক্ষরিক অর্থেই গ্রামের জনসাধারণের উৎসব, এমন এক বিশাল আয়োজন যেখানে পুরো গ্রাম একসাথে উৎসবের আনন্দে মেতে ওঠে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, গ্রামের এই বিশাল সংখ্যক সাধারণ মানুষ ঠিক কেন বছরের ওই নির্দিষ্ট সময়ে একসাথে জড়ো হয়? এই উত্তরটা খুঁজতে গেলে দেখা যায়, গাজন উৎসবের উৎপত্তির পেছনে মানুষের মুখে মুখে ফেরা দুটো অত্যন্ত আকর্ষণীয় এবং সম্পূর্ণ ভিন্ন ভিন্ন লোকজ মিথ বা বিশ্বাস জড়িয়ে আছে। এই লোকগাথাগুলো শুধু যে উৎসবের কারণ ব্যাখ্যা করে তা কিন্তু নয়, বরং সেকালের মানুষের চিন্তাধারা আর জীবনবোধকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। চলুন এই মিথ দুটোকে একটু পাশাপাশি রেখে তুলনা করে দেখা যাক। এই লোক বিশ্বাসগুলোর মধ্যে প্রথম মিথটা বেশ অদ্ভুত আর সুন্দর। এই মিথ অনুযায়ী চৈত্র মাসের ওই কাঠফাটা প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতেই নাকি সূর্যের সাথে পৃথিবীর বিয়ে দেওয়ার জন্য এই চড়কের উদ্ভব হয়েছিল। প্রকৃতির রুদ্র রূপকে শান্ত করার কি দারুণ একটা লোকজ কল্পনা, তাই না?
অন্যদিকে দ্বিতীয় মিথটা কিন্তু আরও বেশি কৌতূহল জাগানো। এই বিশ্বাস অনুযায়ী চৈত্র সংক্রান্তির এই গাঁজনের দিনটিতেই নাকি শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল, আর সেই দিনটাকে উদযাপন করতেই শিবের গাঁজন পালন করা হয়। সবচেয়ে মজার বিষয় হল, এই উৎসবে যে সন্ন্যাসীরা দলে দলে এসে জড়ো হন, বিশ্বাস করা হয় তারা নাকি স্বয়ং শিবের বিয়ের বরযাত্রী হয়ে আসেন। আর ঠিক এই দ্বিতীয় মিথটাই আমাদের প্রবাদের আসল রহস্যের দিকে নিয়ে যায়। এখন ভাবুন তো, শিবের বরযাত্রী হিসেবে আসা এই সন্ন্যাসীরা গাজনের মেলায় এসে ঠিক কি করেন? গাজনের মেলায় এই সন্ন্যাসীরাই মূলত সকলের আগ্রহের একদম কেন্দ্রে থাকেন। তারা শুধু যে গলা ফাটিয়ে শিবের স্তব বা আরাধনা করেন তা নয়, বরং নানা ধরনের রোমহর্ষক শারীরিক কসরত দেখাতে শুরু করেন। শিবের প্রতি নিজেদের চরম ভক্তি আর আনুগত্য প্রমাণ করার জন্য তারা অবিশ্বাস্য সব শারীরিক কষ্ট একেবারে হাসি মুখে সহ্য করেন। তাদের এই তীব্র ভক্তি আর আত্মত্যাগের দৃশ্যই গাজনের মেলাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। মেলার সাধারণ মানুষ রীতিমতো মন্ত্রমুগ্ধের মতোই দৃশ্যগুলো দেখতে থাকে। কিন্তু গল্পের আসল মোড়টা ঘোরে ঠিক এই জায়গাটাই। পরিস্থিতি সবসময় শান্ত থাকে না। যখন এত এত সন্ন্যাসী এক জায়গায় জড়ো হন আর প্রত্যেকেই নিজের ভক্তি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠেন, তখন ব্যাপারটা আর ভক্তির পর্যায়ে আটকে থাকে না। শিবের গাজনে এত বেশি সংখ্যক সন্ন্যাসী একত্র হওয়ার কারণে এই বিশাল জমায়েত আর আবেগের আধিক্য থেকে অনিবার্যভাবেই তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। কে কার চেয়ে বড় ভক্ত, কার শারীরিক কসরত কত বেশি ভালো, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে বা মেলার ভেতরে নিজেদের অধিকার ফলাতে গিয়ে এই সন্ন্যাসীদের মধ্যে অনেক সময় হাতাহাতি আর ঝগড়াঝাটি লেগে যায়। পবিত্র ভক্তি চোখের পলকে রূপ নেয় এক তীব্র সংঘাতে। আর ঠিক ধরেছেন, এই সংঘাতের চূড়ান্ত ফলাফলই হল আমাদের সেই বহুল পরিচিত প্রবাদ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। একটু ভেবে দেখুন, সন্ন্যাসীরা জড়ো হয়েছিলেন শিবের স্তব করে তাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু যখন তাদের এই পারস্পরিক দ্বন্দ্ব, মারামারি আর কোন্দল চরমে পৌঁছায়, তখন শিবের পূজা সফল হওয়া তো দূরের কথা, ঘটে যায় সম্পূর্ণ উল্টো এক ঘটনা। তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে শিবের পুজোটাকে আক্ষরিক অর্থেই পণ্ড বা নষ্ট করে দেন। আর ঠিক এই চোখের সামনে ঘটে যাওয়া বিশৃঙ্খলাটা দেখেই তৎকালীন সাধারণ মানুষ ফোড়ন কেটে প্রথমবারের মতো এই কথাটা বলেছিল। তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা দারুণ একটা উপসংহারে আসতে পারি। একটা উৎসব যার মূল উদ্দেশ্যই ছিল দেবতার সন্তুষ্টি বিধান, সেটা শুধুমাত্র অতিরিক্ত মানুষের অংশগ্রহণ আর অহংবোধের কারণে কিভাবে চরম বিশৃঙ্খলায় পরিণত হল। আর সেই বিশৃঙ্খলা থেকেই জন্ম নিল বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় একটা প্রবাদ। এই সাংস্কৃতিক ইতিহাসটা জানা আমাদের জন্য সত্যিই খুব প্রাসঙ্গিক, কারণ এটা প্রমাণ করে যে ভাষার প্রতিদিনকার ব্যবহারিক অর্থের পেছনে কত গভীর, জীবন্ত আর নাটকীয় সব ঘটনা লুকিয়ে থাকে। সাধারণ একটা কাজ নষ্ট হওয়ার প্রবাদ যেন নিমিষেই একটা ঐতিহাসিক গভীরতা পেয়ে যায়। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। গাজনের মেলার এই বিশৃঙ্খলা আর সন্ন্যাসীদের গল্পটা জানার পর এই ব্যাপারটা কি একবারও মাথায় আসছে না যে প্রতিদিন আমরা যে অসংখ্য শব্দ বা প্রবাদ একদম অবলীলায় ব্যবহার করে চলেছি, সেগুলোর মধ্যে আরও কতগুলোর পেছনে এমন অজানা, বন্য এবং বিশৃঙ্খল ইতিহাস লুকিয়ে আছে? ভাষার প্রতিটি পর্তে পর্তে লুকিয়ে থাকা এই গল্পগুলো মূলত আমাদের এই সাংস্কৃতিক শেকড়ের অংশ। কে জানে, হয়তো আগামীতে এমন আরও অনেক প্রবাদের পেছনের ইতিহাস আমাদের সামনে নতুন কোনো দরজা খুলে দেবে। দৈনন্দিন কথার আড়ালে লুকিয়ে থাকা এই অজানা ইতিহাসগুলো নিয়ে ভাবার আমন্ত্রণ রইল।